নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের চিরচেনা সঞ্চালিকা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক গভীর আবেগময়, রোমাঞ্চকর এবং একই সাথে অত্যন্ত স্পর্শকাতর একটি গল্প। এটি এমন এক গল্প যা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। আপনারা সবসময়ই আমার সাথে থাকেন, পাশে থাকেন, আর তাই আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতেই এই গল্প। গল্পটি শোনার পর যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা ভাবছেন অমুক চ্যানেলের সঞ্চালিকা কি করে এত সুন্দর গল্প শোনায়, তাদের জন্য ছোট্ট একটি টিপস। হ্যাঁ, ঠিক ধরেছেন, গল্পের কোনো এক ফাঁকে কোনো এক বিশেষ মুহূর্তে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আমি ঠিক কোন মুহূর্তে সেটি দিচ্ছি তা কিন্তু আপনাদেরই খুঁজে বের করতে হবে। আজকের গল্পটি এক সাধারণ বাঙালি পরিবারকে ঘিরে। একটি ছোট্ট শহর যেখানে জীবনযাত্রা ধীর কিন্তু অনুভূতির স্রোত বড়ই উত্তাল। এই বাড়ির মালিক অনন্যা, বয়স ২৭ পেরিয়েছে, কিন্তু তার চোখে মুখে এখনও কৈশোরের লাবণ্য। দেখতে সে যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতী। তার স্বামী সুরঞ্জন, একজন সাধারণ চাকরিজীবী। তাদের জীবনযাত্রা ছিল শান্ত আটপৌরে, কিন্তু সেই শান্ত জীবনে এক অপ্রত্যাশিত ঝড় নিয়ে এলেন বৃদ্ধ ভাড়াটে ভদ্রলোক। যৌবতী গৃহকর্ত্রীর প্রতি বৃদ্ধ ভাড়াটের অস্বাভাবিক মনোযোগ, অসম বয়সের আকর্ষণে গড়ে ওঠা এক নিষিদ্ধ কাহিনী। অনন্যার নিজের বাড়ি, কিন্তু বড় একটা অংশ জুড়ে তাদের। সুরঞ্জনের বাবা মা মারা গেছেন বেশ কিছুদিন হল, তাই তাদের পুরনো বিশাল বাড়িটা যেন একটু ফাঁকা ফাঁকা লাগছিল। এই ফাঁকা ঘরগুলোকেই এবার কাজে লাগানোর কথা ভাবলেন তারা। বাড়ির এক কোণে, যেখানে আলো বাতাস একটু কম, সেখানেই কয়েকটি ঘর ভাড়া দেওয়ার সিদ্ধান্ত হল। প্রথম দিকে একটু দ্বিধায় ছিলেন অনন্যা, এত বড় বাড়িতে অচেনা ভাড়াটে। কিন্তু সুরঞ্জন বোঝালেন এতে আয়ও হবে, বাড়িটাও জমবে। প্রথম ভাড়াটে এলেন এক বৃদ্ধ ভদ্রলোক, নাম অনিশ রায়। বয়স আনুমানিক ৬০-৬৫। জীবনে অনেক ঝড়ঝাপটা বেরিয়ে এসেছেন, একাকী জীবন। একসময় বড় চাকরি করতেন, কিন্তু এখন অবসরের পর এই শহরে নিজের একাকিত্ব কাটানোর জন্যই আসা। অনিশ রায়কে দেখে প্রথমে অনন্যার একটু অদ্ভুত লাগল। তিনি যেন কেমন চুপচাপ, নিজের মধ্যে গটিয়ে থাকা এক মানুষ। তার চোখের নিচে কালি, গায়ের চামড়া কুঁচকে গেছে, কিন্তু তার চোখে এক গভীর শান্ত ভাব। প্রথম প্রথম সব স্বাভাবিকই ছিল। অনিশ রায় নিজের ঘরেই থাকতেন, খুব বেশি প্রয়োজন ছাড়া বের হতেন না। মাঝে মাঝে বাজার করতে যেতেন বা একটু বারান্দায় এসে বসতেন। অনন্যাও নিজের বাড়ির কাজে ব্যস্ত থাকত। সুরঞ্জন অফিস থেকে ফিরলে তাদের ছোটখাটো সংসার, টুকিটাকি গল্প। তাদের জীবনে ছিল না কোনো বিরাট অভাব, কিন্তু ছিল না কোনো বিশেষ চমকও। এক সাধারণ আটপৌরে জীবন। কিন্তু ধীরে ধীরে অনিশের আচরণে পরিবর্তন আসতে লাগল। প্রথমে ব্যাপারটা সূক্ষ্ম ছিল। অনিশের ঘরটা ছিল ঠিক তাদের ড্রয়িং রুমের পাশে, তাই অনিশের চোখে অনন্যাকে প্রায়শই দেখা যেত। প্রথমে অনন্যার মনে হতো তিনি হয়তো এমনিই দেখছেন, কিন্তু তারপর খেয়াল করল যখনই অনন্যার ড্রয়িং রুমে আসত বা বারান্দায় দাঁড়াত, অনিশের দৃষ্টি যেন সেখানেই আটকে থাকত। তার চোখে এক অদ্ভুত মায়া। একদিন অনন্যা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। মেঘে ঢাকা আকাশ। তার মনটাও কেমন ভার ভার লাগছিল। সেদিন সুরঞ্জনও অফিসের কাজে একটু দেরি করবে। হঠাৎ সে খেয়াল করল অনিশ রায় তার জানলার ধারে দাঁড়িয়ে, ঠিক তার দিকেই তাকিয়ে। অনন্যার আশ্বস্তি হল। সে দ্রুত ঘরে ঢুকে গেল। এর পরের ঘটনাগুলো যেন একটার পর একটা ঘটতে লাগল। অনিশ রায় যেন অনন্যার প্রতিটি পদক্ষেপে তার উপস্থিতি জানান দিতে লাগলেন। যখন অনন্যা রান্নাঘরে কাজ করছে, অনিশের জানলা দিয়ে যেন সবসময় তার দিকে নজর। যখন সে কাপড় মেলতে যাচ্ছে, অনিশ যেন বারান্দার এক কোণে দাঁড়িয়ে। তার দৃষ্টিতে আর সেই সাধারণত্বের ছাপ ছিল না, বরং সেখানে মিশেছিল এক গভীর অধরা আকাঙ্ক্ষা। একদিন দুপুরে সুরঞ্জন যখন অফিসে, অনন্যা বাড়ির সামনে বাগান পরিচর্যা করছিল। তখন অনিশ রায় নিজের ঘর থেকে বেরিয়ে এলেন, হাতে একটা বই। এসে বারান্দার এক কোণে দাঁড়ালেন। তারপর অনন্যার দিকে তাকিয়ে আস্তে করে বললেন, আপনার বাগানটা খুব সুন্দর দিদিভাই। দিদিভাই সম্বোধনে অনন্যার একটু অবাক হল। বয়সে সে অনিশের চেয়ে অনেক ছোট, তবুও এই সম্বোধন। সে মৃদু হেসে বলল, ধন্যবাদ। অনিশ রায় তখনও অনন্যার দিকে তাকিয়ে। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত দীপ্তি, যেন সে অনন্যার রূপের গভীরতায় ডুব দিতে চাইছে। অনন্যা আবার একটু অস্বস্তি বোধ করল। সে দ্রুত ঘরে ঢুকে গেল।
কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলো অনন্যার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করতে লাগল। সে নিজের অজান্তেই অনিশ রায়ের দিকে খেয়াল রাখতে শুরু করল। তার চালচলন, তার কথা বলার ভঙ্গি, তার দৃষ্টি, সবকিছুর মধ্যে যেন কিছু একটা লুকিয়ে আছে। অনিশের চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট, কিন্তু তার চোখের মায়ায়, তার কথার সুরে এক অন্যরকম আবেদন ছিল। সুরঞ্জন এসবের কিছুই টের পেত না। সে বুঝত অনিশ রায় একজন ভালো মানুষ, একটু একা, তাই হয়তো একটু বেশিই খেয়াল রাখেন। কিন্তু অনন্যার মনে তখন অন্য ঝড়। সে নিজের ভেতরের অনুভূতিগুলোকেও ঠিকভাবে বুঝতে পারছিল না। একদিকে ভয়, একদিকে কৌতূহল, আর অন্যদিকে এক অজানা আকর্ষণ। একদিন রাতে অনন্যা বিছানায় শুয়েছিল। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল। সুরঞ্জন পাশের ঘরে একটু কাজ করছিল। হঠাৎ অনন্যার মনে হলো অনিশ রায়ের ঘর থেকে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। সে কান খাড়া করল, কিন্তু কিছু স্পষ্ট হলো না। কিছুক্ষণ পর আবার সেই শব্দ, এবার যেন একটু উচ্চস্বরে। অনন্যার বুক থুকপুক করতে লাগল। এত রাতে কে? তিনি কি একা? তিনি কি কোনো বিপদে পড়েছেন? সে আস্তে আস্তে বিছানা থেকে নামল, নিঃশব্দে দরজার দিকে এগিয়ে গেল। কান পাতল। এবার সে শুনতে পেল অনিশ রায় কথা বলছেন, কিন্তু কাকে? তার স্বরটা কেমন যেন কাতর। বুঝতে পারি তোমার কষ্ট, সময় সবকিছু বদলে দেয়, আজও তোমার স্মৃতি। অনন্যার বুঝতে অসুবিধা হলো না। অনিশ রায় হয়তো তার স্ত্রীর সাথে কথা বলছেন, হয়তো তার কোনো স্মৃতিচারণ। কিন্তু এই গভীর রাতে এই কাতর স্বর অনন্যার মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দিল। বার্ধক্য, একাকিত্ব, হারানো প্রেম, এই সবকিছু যেন অনিশ রায়ের স্বরকে আরও বেশি মায়াময় করে তুলেছিল। পরের দিন সকালে অনন্যার দেখা হলো অনিশ রায়ের সাথে। তিনি তখনও একটু মলিন। অনন্যা জিজ্ঞেস করল, কাল রাতে কি আপনার কোনো অসুবিধা হচ্ছিল? অনিশ রায় একটু চমকে উঠলেন। তারপর মৃদু হেসে বললেন, না দিদিভাই, আসলে কাল রাতে আমার স্ত্রীর জন্মদিনে ছিল। অনেক বছর আগের কথা। তার স্মৃতির রোমন্থন করছিলাম। আপনি শুনতে পেরেছেন বুঝি? অনন্যা মাথা নাড়ল। তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না, কিন্তু তার ভেতরে তখন এক অন্য আলোড়ন। এই বৃদ্ধ মানুষটির জীবনেও ছিল এমন গভীর প্রেম, এমন বেদনা। তারপর থেকে অনন্যা আর অনিশ রায়ের সম্পর্কটা যেন একটু অন্যদিকে মোড় নিল। অনন্যা এখন আর তাকে শুধু একজন ভাড়াটে হিসেবে দেখত না। তার মনে তখন এক মিশ্র অনুভূতি, ভয়, কৌতূহল, সহানুভূতি আর অজানা এক টান। অনিশের দৃষ্টিতে এখন আরও বেশি স্পষ্ট সেই আকর্ষণ। তিনি প্রায়ই অনন্যার সামনে এমন কিছু বলতেন যা তার মনে এক রোমাঞ্চকর উত্তেজনা সৃষ্টি করত। যেমন একবার অনন্যা একটা শাড়ি পরছিল, যেটা তার খুব প্রিয়। অনিশ রায় হঠাৎ বলে উঠলেন, এই শাড়িতে আপনাকে ঠিক যেন শ্রীরাধা মনে হচ্ছে দিদিভাই। শ্রীরাধা, এই সম্বোধন অনন্যার মনে এক ঝড় তুলে দিল। সে অপ্রস্তুত হয়ে গেল, কিন্তু তার ভেতরের মনটা যেন এক অজানা আনন্দ অনুভব করল। তাদের মধ্যে কথোপকথন বাড়তে লাগল। অনিশ রায় অনন্যাকে তার জীবনের নানা গল্প বলতেন, তার যৌবনের প্রেম, তার স্ত্রী, তাদের বিচ্ছেদ, সবকিছু। অনন্যাও নিজের জীবনের কিছু কথা বলত, সুরঞ্জনের সাথে তার বিয়ে, তাদের শান্ত জীবন। কিন্তু অনিশ রায়ের সামনে বসলে অনন্যার মনে হতো তার জীবনের সব কথা যেন উজাড় করে দিতে ইচ্ছা করছে। তাদের এই গোপন কথোপকথনগুলো চলত নিভৃতে, যখন সুরঞ্জন বাড়িতে থাকত না বা যখন তারা দুজনেই একটু একা থাকত। অনিশের ঘরের বারান্দাটা যেন তাদের গোপন অভয়ারণ্যে পরিণত হয়েছিল। অনিশের চোখে তখন এক অন্যরকম জ্যোতি, তার ম্লান চেহারায় ফুটে উঠত এক অন্যরকম লাবণ্য। একদিন প্রবল বর্ষা নামল। সুরঞ্জন অফিসের কাজে আটকে গেল। অনন্যা হাঁকা বাড়িতে। বাইরে তুমুল ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়ি অন্ধকার। অনন্যা একটু ভয় পেল। হঠাৎ দরজায় টোকা পড়ল। অনন্যা খুলে দেখে অনিশ দাঁড়িয়ে, হাতে একটা মোমবাতি। বিদ্যুৎ নেই দিদিভাই, তাই ভাবলাম যদি আপনার কোনো প্রয়োজন হয়। অনিশ রায়ের গলার স্বর মৃদু, কিন্তু তার চোখে সেই চেনা আকর্ষণ। অনন্যা তাকে ঘরে আসতে বলল। মোমবাতির আলোয় ঘরটা যেন এক অন্যরকম মায়াময় হয়ে উঠল। দুজনে পাশাপাশি বসল। বৃষ্টির শব্দ, মোমবাতির আলো, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। অনিশ রায় অনন্যার দিকে তাকিয়ে রইলেন। তার হাতটা আস্তে আস্তে অনন্যার হাতের দিকে এগিয়ে এলো। অনন্যার বুক থুকপুক করতে লাগলো। সে সরে গেল না। তার ভেতরে এক তুমুল ঝড়, একদিকে ভয়, অন্যদিকে এক তীব্র নিষিদ্ধ আকর্ষণ। অনিশের শীতল আঙুল স্পর্শ করল অনন্যার হাত। সেই স্পর্শে ছিল এক অন্যরকম উষ্ণতা। অনন্যার মনে হলো সে যেন হারিয়ে যাচ্ছে। তার সারা শরীর জুড়ে এক অচেনা শিহরণ। অনিশ রায়ের দৃষ্টি তখন সম্মোহিত। অনন্যা, ফিসফিস করে ডাকলেন অনিশ রায়। এই প্রথম অনন্যা তার আসল নাম ডাকলেন। অনন্যা চোখ বন্ধ করল। তার মনে তখন সব হিসেব নিকেশ বন্ধ। এই নিষিদ্ধ আকর্ষণ, এই অসম বয়সের টান, সবকিছুর ঊর্ধ্বে তখন শুধু দুটি হৃদয়ের আকুতি। অনিশের হাতে তখনও তার হাত। সেই স্পর্শ যেন সময়ের সব বাঁধন ভেঙে দিচ্ছিল। ঠিক
সেই মুহূর্তে যখন অনন্যা তার সমস্ত প্রতিরোধ শিথিল করে দিতে প্রস্তুত, যখন উনিশের নিবিড় আকর্ষণ তাকে আচ্ছন্ন করে ফেলছে, ঠিক তখনই দরজায় তীব্র শব্দ। কে কে আবার এই উত্তেজনার মুহূর্তে?